ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘনিয়ে আসার সাথে সাথেই ভোটের আমেজ ছড়িয়ে পড়েছে দেশ জুড়ে। ভোটাররা তাদের ভোটের অধিকার প্রয়োগ করার যেই আগ্রহ সেটি তারা একেবারে ভোটাধিকার প্রয়োগের জন্য মুখিয়ে আছেন এবং প্রার্থীরা তাদের যেই ইশতেহার কিংবা ম্যানিফেস্টো সেগুলো নিয়ে ছুটে যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে। অর্থাৎ তারা নির্বাচিত হলে কী ধরনের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেন সেই বিষয়গুলো কিন্তু প্রার্থীরাও ছুটে যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে, জানিয়ে দিচ্ছেন তাদের নির্বাচনী ইশতেহার। ভোটের যেই আমেজ সেই আমেজ শহর কিংবা গ্রাম সব জায়গায় কিন্তু একইভাবে বিরাজ করছে। আজ আমাদের সাথে যিনি সংযুক্ত আছেন তিনি নারায়ণগঞ্জ ৫ আসনের ফুটবল প্রতীক অর্থাৎ স্বতন্ত্র প্রার্থী ফুটবল প্রতীকে নির্বাচন করছেন মাকসুদ হোসেন। বর্ণমালা রোমিও বিল্ডার্স প্রেজেন্টস ভোটের পথে বাংলাদেশ অনুষ্ঠানে জনাব মাকসুদ হোসেন, আপনাকে আমি স্বাগত জানাই। আপনাকেও ধন্যবাদ। ভোটের আমেজ ছড়িয়ে পড়েছে, ভোটারদের কাছে নিশ্চয়ই যাচ্ছেন, গণসংযোগ করছেন। ভোটারদের মধ্যে আগ্রহ আসলে কেমন দেখছেন নির্বাচন ঘিরে, এবং তারা আসলে ফুটবল প্রতীকটাকে কতটুকু কাছের করে নিচ্ছে? আসলে মানুষ দীর্ঘদিন ভোট দিতে পারে নাই, তো এবার যেটা আমরা বুঝতেছি বা সরকার যেই পদক্ষেপ নিছে বা সরকারের যে একটা সার্কুলার আছে যে এবার নির্বাচনটা অনেক স্বচ্ছ এবং আপনার ফেয়ার হবে, এবং এই ব্যাপারে আমরা বা সরকারি মাধ্যমে অনেক ভোটারদেরকে বোঝানো হচ্ছে। তো এক্ষেত্রে ভোটাররা এখন একটু উৎসাহী হয়েছে যে তারা ভোট দিবে, কারণ ভোটের থেকে তো জনগণ গত সময়ে তারা অনেকটাই মানে মুখ ফিরিয়ে নিচ্ছিল একরকম, কারণ তারা ভোট কেন্দ্রে যায় ভোট দিতে পারে না, বলা হয়তো যে ভোট দেওয়া হয়ে গেছে, আপনার ভোট নাই, ভোট দেওয়া হয়ে গেছে। তো এইভাবে বারবার তারা যখন ভোট কেন্দ্র থেকে ফিরে আসতো তখন আর তারা ভোট দেওয়ার প্রতি তাদের আগ্রহ হারায় ফেলছে। তো এবারে নির্বাচনটা আশা করতেছি সরকারের আপনার যে ডিক্লার অনুযায়ী, পাশাপাশি মাঠ পর্যায়ে যে একটা পরিস্থিতি দেখতেছি যে এখন মানুষ ভোট দিতে যথেষ্ট আগ্রহী এবং তারা উৎসাহ উদ্দীপনার মাধ্যমেই ভোট দিবে। আর আমাকে ভোট দিবে এই জন্য যে অতীতে দেখা গেছে অনেক দলীয় সরকার বা দলীয় এমপিরা আসছেন, তারা অনেকে অনেক আশ্বাস দিয়েছেন, অনেক প্রতিশ্রুতি দিয়েছেন, কিন্তু নির্বাচনের পরে আর তাদেরকে খুঁজে পাওয়া যায় না। প্রতিশ্রুতি বাস্তবায়ন তো দূরের কথা, তাদের কাছে সাধারণ জনগণ তাদের কাছেও যাইতে পারে না, তাদের কাছে সাথে যাইয়া যে একটা কথা বলবে ওই সুযোগও পায়নি। কিন্তু আমার বেলায় এমন যে যেহেতু আমি তৃণমূল থেকে উঠে আসছি, আমি পরীক্ষিত, আমি 3বারের চেয়ারম্যান ছিলাম ইউনিয়ন পরিষদে এবং উপজেলাতেও আমি নির্বাচিত হয়েছিলাম। তো আমার ওই সময়টা খুব দীর্ঘ সময় ছিল না, অল্প সময়ের জন্য। তারপরেও মানুষ মানে আমার প্রতি তারা আস্থাশীল যে আমাকে তারা যে কোনো সুখে দুঃখে যে কোনো প্রয়োজনে তারা আমাকে কাছে পাবে এবং আমার কাছে আসতে পারবে এবং আমার সাথে কথা বলতে পারবে, এবং আমি তাদের কথা শুনি বা শুনবো এবং কথা শুনে তাদের যেই প্রয়োজন বা তাদের যে সুবিধা অসুবিধা ওগুলি আমি বাস্তবায়ন করার চেষ্টা করব। এখানে ধানের শীষের প্রতীকের প্রার্থী রয়েছে, এই প্রতীকটি বাংলাদেশে অনেক বেশি পরিচিত। এটি আপনার জন্য বড় বাধা, নাকি আপনি একজন দানবীর শিক্ষানুরাগী এবং 3বার যেহেতু বললেন যে আপনি চেয়ারম্যান ছিলেন, জনগণের জন্য কাজ করার সুযোগ পেয়েছিলেন, সেটি আপনার বড় শক্তি কোনটি? আসলে আপনি কোনটিকে কিভাবে দেখছেন? আসলে আমি 3বারের চেয়ারম্যান হয়েই যেই কাজ জনগণের জন্য কাজ করছি, ওই কাজের সুবাদেই কিন্তু আমি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলাম। তো ওইটাকে আমি আপনার বেস করেই কিন্তু এখন আমি সংসদ নির্বাচনে আসছি। তো আমি যে প্রশ্নটা আপনি করলেন ধানের শীষ, আসলে ধানের শীষ মার্কা নিয়ে যিনি নির্বাচন করছেন উনি অতীতেও আমাদের এই আসনেই 3বার নির্বাচিত হয়েছিলেন ধানের শীষ মার্কা নিয়েই। তো উনি 3বার নির্বাচিত হয়ে এলাকার উন্নয়নে কতটুকু ভূমিকা রেখেছেন এটা এলাকার মানুষ মূল্যায়ন করবে। আর মূল্যায়ন করবে বিদায় বা মূল্যায়নটা তারা করেছে বিদায়ী এখন তারা ওই দিকে না ঝুঁকে এখন তারা আমার দিকে ঝুঁকতেছে। প্রত্যেকটা নির্বাচনী এলাকার কিছু সমস্যা থাকে, এর মধ্যে কিছু কিছু সমস্যা জাতীয় সমস্যায় দাঁড়িয়েছে, বিশেষ করে সন্ত্রাস, চাঁদাবাজি এবং মাদক। এর বাহিরে আপনি আপনার নির্বাচনী এলাকায় কি ধরনের সমস্যা চিহ্নিত করতে পেরেছেন, এবং যদি ক্ষমতায় যান তাহলে সেগুলোকে সমাধানের লক্ষ্যে কিভাবে কাজ করবেন, কি পরিকল্পনা রয়েছে আপনার? মাদক তো এটা একটা জাতীয় সমস্যায় রূপ নিচ্ছে, এটা বাংলাদেশের সব এলাকাতেই আছে কম বেশি। তো এটা নির্মূলে আমি সর্বোচ্চ ব্যবস্থা নিব। পাশাপাশি আমাদের বিশেষ করে এই নারায়ণগঞ্জ 5 আসনে আজকে আমি এই ব্যাপারে কথা বলছি 2 জায়গায়,
আমাদের নারায়ণগঞ্জ 5 আসনে আপনার যে শিক্ষা ব্যবস্থা এটা খুব ভালো নেই। এটা শিক্ষার জন্য মানুষ স্বাভাবিক যেটা এটা তো খারাপ আছে, পাশাপাশি উচ্চশিক্ষার জন্য হইল দেখা গেছে ঢাকা যাইতে হয়। নারায়ণগঞ্জে এরকম ভালো ইউনিভার্সিটি নাই, মানে ওই যে কলেজগুলোকেই ইউনিভার্সিটি কলেজ করা হয়েছে, কিন্তু আলাদাভাবে কোনো ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হয়নি। তার উপর আপনার যে মানুষের যেই স্বাস্থ্য খাত বা এই যে মেডিকেল যে সার্ভিসটা আমাদের নারায়ণগঞ্জে এটা খুবই অপ্রতুল। মানুষ মানে চিকিৎসা ব্যবস্থাটা মানে খুবই খারাপ আমাদের এই নারায়ণগঞ্জে। এটা যদিও অনেকে বুঝে না বুঝে যায়, যেমন নারায়ণগঞ্জে কোনো ক্লিনিকে যায়, মেডিকেলে যায়, এতে করে মানুষ অনেক হয়রানির শিকার হয়। যেমন অনেক টাকা খরচ হয়, অনেক পরীক্ষা নিরীক্ষা দেওয়া হয় তাদেরকে, এগুলি কইরা চিকিৎসা করতে যায় তাদের আর মানে ওই চিকিৎসা করতে যে টাকা নিয়ে যায় তারা ওই পরীক্ষা করতেই তাদের ওই টাকা শেষ হয়ে যায়। পরবর্তীতে আর চিকিৎসা করবে, ওষুধ কিনবে, ওই টাকা আর থাকে না। মানে এই ধরনের একটা বিরাট একটা সমস্যা চলতেছে আমাদের নারায়ণগঞ্জে। তো আমি এই ক্ষেত্রে বেশি গুরুত্ব দিব চিকিৎসা ব্যবস্থার জন্য। আমাদের নারায়ণগঞ্জে যেন একটি ভালো উন্নত মানের বা বর্তমানে যেই আধুনিক চিকিৎসা সম্বলিত একটি আধুনিক হাসপাতাল করা যায়, আমি এটার উপর গুরুত্ব দিব। এবং আমাদের শিক্ষা ব্যবস্থাটা জেনারেল শিক্ষা ব্যবস্থাটা খুবই খারাপ। অনেক আছে যে আপনার কিন্ডারগার্টেন বা প্রাইভেট যেই শিক্ষালয়গুলি আছে ওইখানে অনেক ব্যয় লেখাপড়া করতে, যেমন শামসুল হক খান, আমাদের এদিকে আছে কি মোশাররফ ওমর, এই যে গিয়াসউদ্দিন এমপির স্কুল, এগুলোর মধ্যে বিরাট ব্যয়। একটু ভালো লেখাপড়া করাতে চাইলে এদের এখানে নিতে হয়, আর এখানে অনেক ব্যয়, যেটা নিয়ে সবার দ্বারা সম্ভব হয় না সংকুলন করা। কাজেই আমি শিক্ষাটাকে জেনারেলভাবে যাতে সবাই এটার সুবিধা ভোগ করতে পারে এবং উচ্চমানের ভালো শিক্ষা তারা গ্রহণ করতে পারে, এই দিকে আমি সর্বোচ্চ গুরুত্ব দিব ইনশাল্লাহ। আপনার এই নির্বাচনী আসনে প্রায় 4 লাখেরও বেশি ভোটার রয়েছে এবং বেশ কিছু কেন্দ্র আছে, 160টিরও অধিক কেন্দ্র আছে। এই কেন্দ্রগুলোর কোনোটিকে কি আপনি মনে করেন যে কেন্দ্র দখল করার যে প্রচেষ্টা বিগত নির্বাচনগুলোতে হয়েছিল, এই নির্বাচনেও সেই ধারা বজায় থাকতে পারে এবং নির্বাচনের যে ক্ষেত্রে যে সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে যে লেভেল প্লেয়িং ফিল্ড, সেটা আপনার আসনে আপনি কিভাবে দেখছেন বা কেমন রয়েছে? নির্বাচনে এখন পর্যন্ত লেভেল প্লেয়িং ফিল্ড যেটা আছে এটা ভালো আছে, এটা ইনশাল্লাহ খুবই ভালো আছে আমাদের নারায়ণগঞ্জ 5 আসনে। তবে এইভাবে যদি চলতে থাকে নির্বাচন পর্যন্ত, তাইলে আমার মনে হয় যে মানুষ তার ভোটাধিকার মানে স্বস্তিতে প্রয়োগ করতে পারবে। পাশাপাশি আপনার মানুষ নির্বিঘ্নে ভোট দিতে যেতে পারবে। কিন্তু ওই যেটা বললেন যে ভোট কেন্দ্র দখল এই জাতীয়, এগুলা তো আপনার একটা আমাদের সংস্কৃতিতে এটা একটা অংশ হয়ে গেছে। এটা কিছু লোক আছে যাদের নিয়ে আপনার ইয়েতে ভোটারদের কাছে যাদের কোনো নাই, অস্তিত্ব নাই, তারা তো এরকম বিকল্প পথ খুঁজবে। কিন্তু আশা করি এইবার সরকার যে প্রতিশ্রুতিবদ্ধ যে কোনো সময়ের নির্বাচনের চাইতে এই নির্বাচনটি অনেক ভালো হবে, অনেক সুন্দর হবে। এবং আজকে আমরা আমাদের যে বন্দর উপজেলা অডিটোরিয়ামে ওইখানে ডিসি সাহেব, এসপি সাহেবরা মানে সরকার উচ্চপদস্থ যে কর্মকর্তারা ছিল তারা এই নিয়ে বিশদ আলোচনা হয়েছে। এবং আমি যেটা বুঝতে পারছি যে আসলে যেই চিন্তাই করুক না কেন, আমাদের নির্বাচন আগামী যেই সংসদ নির্বাচন 12 তারিখে, এটি অত্যন্ত সুষ্ঠু এবং ফেয়ার একটি নির্বাচন হবে। প্রত্যেকটি আসনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ পাল্টা অভিযোগ করছে এক প্রার্থী আরেক প্রার্থীর বিরুদ্ধে। আপনার এখানে আচরণবিধি আসলে কোথাও লঙ্ঘন হচ্ছে কিনা, বা আপনার যারা কর্মী সমর্থক যারা রয়েছে, যারা গণসংযোগে যাচ্ছেন, তারা কোথাও হুমকি কিংবা হামলা শিকার হচ্ছে কিনা, কিংবা ভবিষ্যতে এটি হওয়ার সম্ভাবনা দেখছেন কিনা? এটা আমি যে প্রথমেই তো বলছি, যাদের নিয়ে কোনো নাই, যাদের কোনো সমর্থন নাই, জনসমর্থন নাই, তারা তো একটু সেটু এটা সেটা হুমকি দুমকি দিবেই, এটাই তাদের কাজ। আসলে তারা তো আসলে কি বলে যে ভোটারদের কাছে তাদের কোনো গ্রহণযোগ্যতা নাই, তাদের কোনো ওই পরিবেশ পরিস্থিতি নাই। এই জন্য তারা, যেমন আমার যারা কর্মী আছে যারা ভোটারদের কাছে যায়, ভোটারদেরকে বোঝায়, এদেরকে বিভিন্ন রকম মানে হুমকি দুমকি কিছু দেয়। আর নির্বাচনে এটা যাদের নিয়ে এই পরিস্থিতি তারা একটু এটা করিয়ে থাকে, এটা কোনো বিষয় না। এটা ইনশাল্লাহ আইনশৃঙ্খলা বাহিনী যেভাবে টহলে আছে বা যেভাবে তারা বিভিন্ন রকমের ব্যবস্থা নিতেছে, এটা কোনো সমস্যা না।
সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে অবৈধ অস্ত্রের ব্যবহার একটি বড় সংখ্যা। প্রত্যেকটি নির্বাচনে এই সংখ্যা ছিল। এবার অভ্যুত্থান পরবর্তী প্রেক্ষাপটে থানা থেকে লুট হওয়া অস্ত্র সবগুলো উদ্ধার করা হয়নি। সেই অস্ত্রগুলোর যে কোনো অপব্যবহার হলে সুষ্ঠু নির্বাচন কি আসলে সম্ভব হবে? এটা তো যদি অস্ত্রের ব্যবহার হয় তাহলে তো অবশ্যই এটা নির্বাচনকে বাধাগ্রস্ত করবে, কিন্তু আমি এরকম কোনো আশঙ্কা আমাদের যে 5 আসনে এটা দেখতেছি না। জনসংঘ সংযোগে যখন যাচ্ছেন, ভোটাররা আপনাকে কতটুকু কাছে করে নিয়েছে এবং জয়ের ব্যাপারে আপনি ফাইনালি কতটুকু আশাবাদী? সম্মানিত ভোটাররা আমাকে মানে অনেক ভালোভাবে গ্রহণ করছে এবং আমি ব্যাপক সাড়া পাচ্ছি এবং ইনশাল্লাহ আমি 100 ওভার আশাবাদী যে আমি নির্বাচনে বিজয়ী হব। বন্দরে আপনি কাজ করেছেন, বন্দরের আপনারা একটি শক্তিশালী ভোট ব্যাংক রয়েছে যতটুকু আমরা কথা বলে ভোটারদের কাছে জানতে পেরেছি। কিন্তু শহরের যে ওয়ার্ডগুলো নারায়ণগঞ্জ 5-এর অংশ, সেই জায়গাগুলোতে আপনার প্রচারণা কেমন চলছে? এবং ওখানকার একটি বড় সমস্যা হচ্ছে যানজট এবং রাস্তার যেই সংকট, সরু সড়ক সেখানে, এগুলো নিয়ে আপনার ভাবনাটা কি? আসলে শহরে আমার প্রচারণাটা একটু কমই ছিল, কিন্তু এখন আমরা প্রচারণা পর্যায়ক্রমে চালাইছি। আর আপনার শহরের যারা আমাকে এমনিতেও আমার ইয়ের উপর চিনতো, আমার উপজেলা নির্বাচনটা যখন আমি করছি, কারণ আমার বিরুদ্ধে যেই একটা পক্ষ কাজ করছে তারা নারায়ণগঞ্জের, এটা এক সময়কার, এটা তো জানেনই আপনারা যে তারা নারায়ণগঞ্জের ডন ছিল, ওসমান ফ্যামিলি, তারা সরাসরি আমার বিরুদ্ধে অবস্থান নিয়ে আমাকে বিভিন্নভাবে বাধাগ্রস্ত করতে চাইছে। তো আমি তাদের বাধাকে উপেক্ষা করে আমি নির্বাচনে বিপুল ভোটে আমি ইনশাল্লাহ নির্বাচিত হয়েছিলাম। তখন থেকে অনেক লোক নারায়ণগঞ্জ শহরের অনেকে আমার ব্যাপারে চিনে জানে বা আমার সম্পর্কে অনেকে খোঁজখবর নিয়েছে। এই দিক দিয়ে তারা অনেকটাই আমার উপর আস্থাশীল যে আমার মতো লোক যদি আমি নির্বাচিত হই তাহলে শহরের যে সমস্ত সমস্যাগুলো আছে এগুলো দূর করা সম্ভব হবে এবং আমি আমার দ্বারা চাঁদাবাজি বা দখলদারিত্ব যেগুলো আছে অবৈধ, এগুলি সব কিছু আমি নির্মূল করার কাজে আমি কাজ করব বিষয়ে। আপনার এই নির্বাচনী গণসংযোগের মধ্য থেকে গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ এবং ভোটের লড়াইয়ে আপনার যেই লড়াই, সেই লড়াই আপনার জন্য সদ্য সংবাদের পরিবারের পক্ষ থেকে শুভকামনা। আপনাকে বিশেষ করে আপনার সদ্য সংবাদ নবদিগন্ত উন্মোচনে কি, হ্যাঁ, আপনার এই টিভি চ্যানেল না আপনাদের এই চ্যানেলকেও আমার পক্ষ থেকে ধন্যবাদ। দর্শক, নির্বাচনের যে আমেজ, সেই আমেজ ছড়িয়ে পড়ুক সারা দেশ জুড়ে এবং ভোটাররাও তাদের যেই ভোটের অধিকার সেটি প্রয়োগ করতে পারুক। গত নির্বাচনের মতো যেন ভোটের অধিকার ব্যাহত না হয়, এমন প্রত্যাশা সাধারণ ভোটারদের। আবারও নতুন কোনো পর্বে নতুন কোনো অতিথি নিয়ে দেখা হবে, কথা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, ভোটের আমেজে থাকবেন।